নমস্কার, বৈচিত্র্যের বৈচিত্র্যময় জগতে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার শুরুর দুপুরে আপনারা শুনতে চলেছেন বিক্রম বেতালের আরও একটি গল্প। বেতালের প্রথম গল্পের উত্তর রাজা বিক্রমাদিত্য সঠিক দেওয়ায় বেতাল আবার ফিরে যায় শ্মশানের সেই শিরীষ গাছে। রাজা বিক্রমাদিত্যও তার পিছন পিছন দৌড়ে যায় এবং বেতালকে আবার সেই শিরীষ গাছ থেকে নামিয়ে কাঁধে তুলে নেয় আর শুরু করে পথ চলা। তখন বেতাল শুরু করে তার দ্বিতীয় গল্প, মধুমালতী এবং মধুসূদনের গল্প। এই গল্পটি আমরা নিয়েছি নির্মল বুক এজেন্সি থেকে প্রকাশিত বেতাল পঞ্চবিংশতির গল্প থেকে। তাহলে আর বেশি দেরি না করে শুনে নেওয়া যাক বেতালের বলা আজকের গল্প। সে আজ অনেকদিন আগের কথা। যমুনা নদীর তীরে জয়স্থল নামে একটা ছোট্ট গ্রাম ছিল, আর সেখানে কেশব শর্মা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। ওই ব্রাহ্মণের এক ছেলে আর মধুমালতী নামে এক পরমা সুন্দরী মেয়ে ছিল। ধীরে ধীরে মধুমালতীর বিয়ের বয়স হলে ব্রাহ্মণ ও তার ছেলে উপযুক্ত পাত্রের খোঁজ করতে লাগলেন। একদিন ব্রাহ্মণ এক যজমানের ছেলের বিয়েতে গেছেন। ব্রাহ্মণের ছেলেও পড়াশোনা করবার জন্য গুরু বাড়িতে গেছে। বাড়িতে তখন রয়েছে শুধুমাত্র মধুমালতী আর তার মা। এমন সময় ত্রিবিক্রম নামে এক ব্রাহ্মণের ছেলে কেশবের বাড়িতে এসে উপস্থিত হলো। কেশবের স্ত্রী দেখলেন ছেলেটি দেখতে যেমন সুন্দর, পড়াশোনাতেও তেমন ভালো, আর ব্যবহারও খুব মিষ্টি। ছেলেটির সঙ্গে কিছুক্ষণ কথা বলে ব্রাহ্মণের স্ত্রী বুঝলেন ওদের বংশও ভালো। তখন তিনি মনে মনে চিন্তা করতে শুরু করলেন, যদি এর সঙ্গে মধুমালতীর বিয়ে দেওয়া যায় তবে বেশ ভালো হয়। তখন তিনি তাকে বললেন, বৎস, যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে তোমার সঙ্গে আমার মেয়ে মধুমালতীর বিয়ে দিতে চাই। মধুমালতীর সুন্দর রূপে মুগ্ধ হয়ে ত্রিবিক্রম এই প্রস্তাবে রাজি হয়ে গেল। কিছুদিন পর ব্রাহ্মণ ও তার ছেলে মধুমালতীর বিয়ে দেবার জন্য দুজন পাত্রকে সঙ্গে করে বাড়ি ফিরলেন। তাদের নাম হলো বামন আর মধুসূদন। তাহলে মধুমালতীর জন্য মোট 3টে পাত্র জোগাড় হলো। 3টে পাত্রই রূপে, গুণে, বিদ্যায়, বুদ্ধিতে ও বংশমর্যাদায় অসাধারণ। কেউই কারোর চেয়ে কোনো অংশে কম নয়। তখন কেশব মহা সমস্যায় পড়ে গেলেন। তিনি চিন্তা করতে লাগলেন যে এক মেয়ের জন্য 3 পাত্র হাজির, এখন উপায় কি? এমন সময় ব্রাহ্মণী এসে বললেন, প্রভু, তুমি কি এত চিন্তা করছো? এদিকে যে সাপের কামড়ে মধুমালতীর প্রাণ যায়। তখন কেশব, তার ছেলে আর পাত্ররা 5-6 জন বিষ বৈদ্যকে ডেকে নিয়ে এলেন। তারা অনেক চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। শেষে বিষ বৈদ্যরা বললেন, না, ওই মেয়েকে আর বাঁচানো গেল না। এখন যা কর্তব্য তাই করুন, আমরা চললাম। কইহে, চলো 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 সবাই। এই বলে বিষ বৈদ্যরা চলে গেলেন। কিছুক্ষণের মধ্যেই মধুমালতী মারা গেল। সকলে শোকে ভেঙে পড়লেন। তখন কেশব ও তার ছেলে এবং 3 জন পাত্র তার মৃতদেহ শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলল। কেশব ও তার ছেলে বাড়ি ফিরে এসে শোকে কাঁদতে লাগলো। 3 জন পাত্র কিন্তু তখনই চলে গেল না। ত্রিবিক্রম নিভে যাওয়া চিতা থেকে মধুমালতীর হাড় কুড়িয়ে নিয়ে কাপড়ে বেঁধে ঘরের কোণে রেখে দিয়ে দেশ ঘুরতে বেরোলো। বামন সন্ন্যাসী হয়ে তীর্থে বেরিয়ে পড়ল, আর মধুসূদন ওই শ্মশানের এক কোণে
পাতার কুড়ে ঘর বানিয়ে চিতা থেকে ছাইগুলো জড়ো করে যত্ন করে কুড়ে ঘরে এনে যোগাভ্যাস করতে লাগলো। বামন তীর্থে তীর্থে ঘুরে বেড়াতে বেড়াতে ক্লান্ত হয়ে দুপুরবেলা এক ব্রাহ্মণের বাড়িতে এসে পৌঁছালো। ব্রাহ্মণ তাকে অন্ন গ্রহণ করতে বলল। খাওয়ার সময় সন্ন্যাসীকে ব্রাহ্মণ যথেষ্ট আপ্যায়ন করতে লাগলেন। ব্রাহ্মণী পরিবেশন করতে লাগলেন। এই সময় ব্রাহ্মণের 5 বছরের ছেলে ব্রাহ্মণীকে খুব জ্বালাতন করতে লাগলো। ব্রাহ্মণী ছেলেকে নানাভাবে শান্ত করতে লাগলেন, কিন্তু সে কোনো কথাই শুনতে চাইছে না। তখন ব্রাহ্মণী বিরক্ত হয়ে গিয়ে ছেলেকে জ্বলন্ত আগুনে ফেলে দিয়ে নিশ্চিন্তে খাবার পরিবেশন করতে লাগলেন। ব্রাহ্মণের এই রকম নিষ্ঠুর ব্যবহার দেখে সন্ন্যাসী নারায়ণ নারায়ণ বলে খাওয়া থেকে হাত তুলে নিল। তাই দেখে ব্রাহ্মণ বললেন, কি হলো? কিছুই তো খাচ্ছেন না দেখছি। সন্ন্যাসী তখন বলল, যে স্থানে এইরকম রাক্ষসীর মতো মা আছে সেখানে কি করে খাই আপনি বলুন। ব্রাহ্মণ তখন ঘরে গিয়ে একটি সঞ্জীবনী পুঁথি নিয়ে এলেন। পুঁথি খুলে মন্ত্র জপ করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই ছেলে আবার প্রাণ ফিরে পেয়ে জ্বালাতন শুরু করে দিল। এসব ঘটনা দেখে সন্ন্যাসী চমকে উঠল। খুশি মনে খাওয়া শেষ করলো এবং মনে মনে চিন্তা করতে লাগলো যে এই পুঁথিতে মৃত সঞ্জীবনী মন্ত্র আছে। এই মন্ত্র একবার জানতে পারলে মধুমালতীকেও আবার বাঁচিয়ে তোলা যাবে। অতএব যে করেই হোক এই অমূল্য পুঁথিটি চুরি করে নিয়ে যেতে হবে। মনে মনে এই সব কথা ভাবতে ভাবতে সন্ন্যাসী ব্রাহ্মণকে বলল, আগে দুপুর তো ফুরিয়ে এলো, এখনই চারদিক অন্ধকার হয়ে যাবে। অতএব ভাবছিলাম কি আর কোথাও না গিয়ে রাতটা যদি আপনার বাড়িতেই থেকে যায় তাহলে বড় ভালো হয়। ব্রাহ্মণ তাকে থাকার জায়গা ঠিক করে দিলেন। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে এলো। সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ল। রাত গভীর হলো। সবাই ঘুমিয়ে পড়ল। তখন সন্ন্যাসী পাশের ঘর থেকে পুঁথিটা নিয়ে নিঃশব্দে সেই ব্রাহ্মণের বাড়ি ছেড়ে চলে গেল। কিছুদিন পর বামন জয়স্থল নগরের সেই শ্মশানে এসে উপস্থিত হয়ে দেখল মধুসূদন পাতার কুটিরে বসে যোগাভ্যাস করছে। এমন সময় ত্রিবিক্রমও সেখানে এসে উপস্থিত হলো। 3 জন পাত্র এক জায়গায় হলে বামন বলল, আমি মৃত সঞ্জীবনী মন্ত্র শিখেছি, তোমরা হাড় ও ছায় একসঙ্গে করো। আমি মধুমালতীকে মন্ত্র বলে বাঁচিয়ে তুলতে পারবো। তারা ব্যস্ত হয়ে ছাই ও হাড় জড়ো করে দিল। তখন বামন পুঁথি খুলে মন্ত্র জপ করতে লাগলো। দেখতে দেখতে ছাই ও হাড়ের জায়গায় মধুমালতীর সুন্দর দেহ আবার জীবন্ত হয়ে উঠল। পাত্ররা মধুমালতীর সুন্দর রূপ দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং বলতে লাগলো, এই আমি এই মেয়েকে বিয়ে করব। না 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 না, আমি এই মেয়েকে বিয়ে করব। আমি এই মেয়ে। এই বলে 3 পাত্র নিজেদের মধ্যে ভীষণ ঝগড়া করতে লাগলো। এই বলে গল্প শেষ করে বেতাল বিক্রমাদিত্যকে জিজ্ঞাসা করলো, আমার গল্প শেষ মহারাজ। এবার বলো তো মধুমালতীর সঙ্গে কোন পাত্রের বিয়ে হওয়া উচিত বলে তোমার মনে হয়? মধুসূদনের সাথে বিয়ে হওয়া উচিত ছিল, যে এতদিন পাতার কুটিরে শ্মশানবাসী হয়ে এক মনে সাধনা করেছিল। কিন্তু মহারাজ, যদি ত্রিবিক্রম হার সংগ্রহ না করত এবং বামন নানা দেশে ঘুরে সঞ্জীবনী মন্ত্র না সংগ্রহ করত, তবে কি করে মধুমালতী বেঁচে উঠত?
ত্রিবিক্রম হাড় সংগ্রহ করে ছেলের মতন কাজ করেছিল, বামন প্রাণ দিয়ে বাবার মতন কাজ করেছিল। তাদের সঙ্গে মধুমালতীর কিছুতেই বিয়ে হতে পারে না। আর বাকি রইল মধুসূদন। সে ছাই সংগ্রহ করে পাতার কুড়ে ঘর বেঁধে এত কাল মধুমালতীর জন্য যে অপেক্ষা করেছে, আমার মনে হয় তার সঙ্গেই মধুমালতীর বিয়ে হওয়া উচিত। প্রতিবারের মতো এবারও তুমি সঠিক উত্তর দিয়েছ। তাই আমি চলি কেমন? বিক্রমাদিত্যের মুখে বেতাল সঠিক উত্তর পেয়ে শ্মশানে ফিরে গিয়ে আবার আগের মতো গাছে ঝুলে রইল। বিক্রমাদিত্যও পেছন পেছন গিয়ে দড়ি কেটে তাকে আবার কাঁধে তুলে সন্ন্যাসীর আশ্রমের দিকে রওনা হলেন। আর পথে যেতে যেতে বেতালও শুরু করলো তার তৃতীয় গল্প। এতক্ষণ আপনারা শুনছিলেন বিক্রম বেতালের দ্বিতীয় গল্প, মধুমালতী এবং মধুসূদনের গল্প। গল্পের সূত্রধার এবং আবহে আমি রায়া, প্রচ্ছদ সুমন, গল্প পাঠে অনিমেষ, অন্যান্য চরিত্রে প্রীতম, আশা, সুকুমার মাইতি, সুদীপ্ত এবং সুমন। আবার দেখা হবে আগামী রবিবার অন্য কোনো নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এইভাবেই ভালোবাসা দিতে থাকুন আর শুনতে থাকুন বৈচিত্র্য গপ্প বুক। ধন্যবাদ।